বাংলাদেশে আয়াতুল্লাহ খামেনির যে প্রভাব আছে, যেমনটি আসলে আমাদেরকে এখানে অ্যাডভোকেট হেলাল উদ্দিন বললেন, এবং তিনি নিজেও বললেন যে তিনিও পছন্দ করেন, তার আদর্শ, তার রাজনীতি পছন্দ করেন। সেই প্রভাবটা আপনি এখানে কতটুকু আসলে নিজে টের পান? আমরা স্পষ্ট বলতে শুনি না, কিন্তু আমরা যেমনটি তিনি স্বীকার করলেন তা আছে, তা আপনি কতটুকু টের পান? পাশাপাশি কারচুপির অভিযোগটা রয়েই গেল। এর আগে আমরা সূক্ষ্ম কারচুপি শুনেছি, এবার আমরা শুনলাম যে মনে কষ্ট নিয়ে ফল মেনে নিয়েছি, এরকমটা শুনলাম। এর মাঝে দেখলাম যে দুটি আসনে রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। আপনার মন্তব্য শুনি। আগেরটা একটু শেষ করি যে ধরুন ইরান তাদের দেশের অভ্যন্তরে একটা লড়াই চলছে, সেটা ক্ষমতায় যারা আছেন আর ক্ষমতা যারা নিষ্পেষিত হচ্ছেন বলে যারা মনে করেন তাদের মধ্যে। আমাদের বাংলাদেশের একটা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট, আমরা বলেছিলাম মধ্যপ্রাচ্যের প্রতি আমাদের একটা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট আছে, কিন্তু যখন ইরান ইরাক যুদ্ধ হয় তখন কি হয়েছিল মানুষের? কিংবা মানুষের তো একটা আফগানিস্তানের প্রতিও সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট আছে, পাকিস্তানের প্রতি আছেন। পাকিস্তান এবং আফগানিস্তান যখন লড়াই হচ্ছে তখন কি হচ্ছে? কিংবা সৌদি আরব এবং ইয়েমেন যে 7 বছর ধরে লড়াই করছে, সেক্ষেত্রে আমাদের মনোভাবটা কি? ফলে একটা ধর্মীয় চিন্তা থেকে এক ধরনের একটা অ্যাটাচমেন্ট ফিল করে, কিন্তু ধর্ম চাইতেও জাতিগত প্রশ্নটা যখন সামনে চলে আসে, রাষ্ট্রের প্রশ্নটা যখন চলে আসে, কিংবা এর আগে ইরান ইরাক যখন 8 বছর যুদ্ধ হয়েছিল তখন যে প্রশ্নটা ছিল, সেই আলোকে না দেখলে কিন্তু আমরা একটু ভুল করব, যে আমরা মনে করব যে একটা ধরনের মুসলিম উম্মার একটা আবেগ দিয়ে পরিচালিত হবো। কিন্তু মুসলিম উম্মা কি ঐক্যবদ্ধ? 57টা মুসলিম দেশ, কয়টা ইরানের পাশে আছে? নাই কেন? ফলে এগুলো একটু বিবেচনা করতে হবে। ফলে ধর্মীয় আবেগ একটা জিনিস, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিয়ম পদ্ধতিটা আর একটা জিনিস। এখন আমাদের দেশের মধ্যে কি প্রভাব পড়বে সেটা আমরা যদি দেখি, যে আমাদের দেশে সৌদি আরব, ইরাক এবং ইউএই, এই 3 দেশ থেকে আমাদের তো জ্বালানির বেশিরভাগটাই আসে। এটা আসার ক্ষেত্রে হরমুজ প্রণালীর একটা প্রভাব আছে। আবার একটা ইরানের মতন দেশের যুদ্ধ পরিচালনা করতে গেলে, কিংবা যে কোনো দেশের যুদ্ধ পরিচালনা করতে গেলে 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো তার অর্থনীতিটা কতখানি মজবুত আছে, দ্বিতীয়ত তার সামরিক শক্তি কতটুকু আছে, তৃতীয়ত তার দেশের আভ্যন্তরীণ সংহতিটা কেমন আছে। দেশের মধ্যে আভ্যন্তরীণ সংহতি না থাকলে শুধু সামরিক শক্তি দিয়ে একটা দেশ কিন্তু জিততে পারবে না। ইরানকে এই দিকটা একটু ফয়সলা করতে হবে। আর এর সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিটা কি, চীনের মতন দেশ সে কি চাইবে যে এই যুদ্ধটা কন্টিনিউ করুক? কিংবা বাংলাদেশও কি চাইবে যুদ্ধটা কন্টিনিউ করুক? কেউ পার্সোনালি ইমোশনালি চাইতে পারে, কিন্তু যুদ্ধটা 5 দিন 7 দিন কন্টিনিউ করলে তার প্রভাব যখন তেলের বাজারে পড়বে, বিদ্যুতের দামের উপর পড়বে, তখন কিন্তু মানুষ বলবে কি দরকার এই যুদ্ধের। মানুষ কিন্তু তখন চাইবে যে যুদ্ধটা কি একটু, একদিকে যুদ্ধের কারণে মৃত্যুবরণ করছে সেখান থেকে একটা আবেগ আছে, আর একদিকে অর্থনীতিতে যে আঘাত আছে সেখান থেকে একটা উদ্বেগ আছে। আবেগ এবং উদ্বেগ মিলেই তারা কিন্তু তখন চাইবে যুদ্ধটা থেমে যাক। এবং যে কারণে অনেক ধরনের কৌশলী স্টেটমেন্ট আমরা দেখছি, নাম পর্যন্ত উচ্চারণ করছে না। আমরা তো একটা মিছিল করলাম বাসদের পক্ষ থেকে, করে বললাম যে এই যে একটা আমেরিকার মতো একটা দেশ আর একটা দেশের উপর যুদ্ধটা চাপিয়ে দিল, এটা আমরা অন্যায় বললাম। কিন্তু অনেকে তো আমেরিকার নামটা উচ্চারণ করবেন না, তার বলবেন আসেন সবাই মিলেমিশে ভালো হয়ে যান। তাহলে কেন হয়? এখন এগুলো হচ্ছে, তার মানে রাজনীতিতে এই জিনিসগুলো যখন চলে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে পৃথিবীর কোথাও যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদী দেশ টিকতে পারবে না। অনেক আগে লেনিন এই কথাটা বলেছিল, ওয়ার ইজ ইনএভিটেবল। কারণ সাম্রাজ্যবাদের বাজার দরকার হয়, কখনো কাঁচামাল লুণ্ঠনের জন্য, কখনো তার উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য, আর কখনো কখনো তার অস্ত্র ব্যবসাটা চালানোর জন্য। আমেরিকা যে কত সফিস্টিকেটেড উইপেন ব্যবহার করতে পারে এটা যখন দেখালো, সৌদি বাদশাদের কিন্তু তখন চোখ চকচক করতেছে, আমরা যদি ওইরকম একটা অস্ত্র কিনতে পারতাম, তাহলে সে হয়তো 15 দিনের তেল বিক্রির টাকা দিয়ে একটা অস্ত্র কিনবে। ওই অস্ত্র চালানোর জন্য আবার আমেরিকান প্রশিক্ষকই লাগবে। তার মানে আমেরিকা একটা কন্টিনিউয়াস একটা আর্মামেন্টের যে কম্পিটিশন আছে সেটা, এবং বাজারটাও সে অব্যাহত রাখবে। ফলে আমেরিকার দিক থেকে যুদ্ধটা খুবই লাভজনক। এবং এই লাভজনক বলে এখানে মানবিকতা বিপন্ন হচ্ছে না গণতন্ত্র বিপন্ন হচ্ছে, এটা কোনো কিছু আসা যায় না। আবার অন্য দিক থেকে দেখুন, ছোট দেশ, এখনও ছোট দেশ কিউবা, কিংবা ছোট দেশ একটা উত্তর কোরিয়া, তারা তাদের গণতন্ত্র আছে কি না আছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু তারা এখনও ন্যাশনাল ইন্টিগ্রিটিটা রক্ষা করেছে বলে এখন ওখানে আক্রমণ করার ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। ভেনেজুয়েলাতে যখন মাদুরোকে ধরে নিয়ে যায়, ওইখানে ভেনেজুয়েলার আর্মি তারা এত লম্বা কথা বলেছে, ভেনেজুয়েলার একটা সোলজার মারা গেছেন 32 জন কিউবান সোলজার।
তারা এটা একটা মরাল অব্লিগেশন হিসেবে নিয়ে এসেছিল যে আমরা দায়িত্ব নিয়ে তাকে রক্ষা করবো। মরে গেছে কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেছে। আচ্ছা, খামেনি এত বড় একজন লিডার, আধ্যাত্মিক নেতাও তিনি, শিয়াদের মধ্যে তো আবার একটা আধ্যাত্মিক নেতারও ব্যাপার আছে। তিনি সকালবেলা কোথায় মিটিং করবেন সেই খবরটা কেমন করে চলে গেল আমেরিকার কাছে? এখন বলছে যে ইসরায়েল তার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জানিয়েছে। তো ইসরায়েল তো আর ইরানে বসে এটা করেনি, তার মানে এই কানেকশনটা নিশ্চয়ই তৈরি হয়েছিল। তাদের অস্ত্রের অ্যাকিউরেসি আছে, ইনফরমেশনেরও অ্যাকিউরেসি আছে, তাহলে বুঝতে হবে দেশের অভ্যন্তরেও অনেক অনেক বড় ব্যাপার আছে। সেগুলোকে আমাদের বিবেচনা রেখে শুধু ইমোশনালি ইরানকে সাপোর্ট করলে হবে না, দেখতে হবে একটা দেশ তার জনগণকে কতখানি কমফোর্ট দিতে পারছে। আর নির্বাচিত হলেই গণতন্ত্র হয় না, এটা তো আমরা 15 বছরে দেখেছি। শেখ হাসিনা তো বলতে পারতাম, আমরা 15 বছরে তো 3টা নির্বাচন দিয়েছি, আমি তো নির্বাচন ছাড়া একদিনও ছিলাম না ভাই। ফলে সেগুলো নির্বাচন ছিল কিনা সেটা নির্বাচন ছিল কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন তুলতে হবে আমাদের। ফলে আমরা ওনারা তো একটা শেখ হাসিনার নির্বাচনের সাথে এই নির্বাচনেরও সমান একটা মর্যাদা দিতে চাচ্ছেন, সেটা হলো না, মূল বিতর্কের আমরা সেটা জায়গা। দেখছি না ওখানে কি নির্বাচন হচ্ছে না হচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব তারা অবজারভার দেয়, সেখান থেকে আমরা দেখি যে তারা কি বলতেছে, তার দেশ কি বলতেছে আর বাইরের দেশগুলো কি বলতেছে, সেগুলো তো একটু পর্যালোচনা করে দেখা যাবে।